আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের মানুষের যেই জীবন, মানব লাইফে ঔষধের যেই ইম্পর্টেন্স সেটা কিন্তু অনেক বেশি। আমাদের রোগ হলে আমরা এই ঔষধের মাধ্যমেই, অবশ্যই আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার রহমতে আমরা সুস্থ হই, তবুও এই ঔষধের ওসিলায় কিন্তু আমাদের রোগগুলো ভালো হয়। এখন বাংলাদেশের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে প্রতি বছরই কেউ না কেউ বা অসংখ্য মানুষই কিন্তু ভেজাল, নকল এই ওষুধের কারণে, এই ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছে। এখন আপনাদেরকে আমি হয়তো এক্স্যাক্টলি কোনো স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যান দেখাতে পারবো না যে প্রতি বছর এক্স্যাক্টলি কতজন মানুষ ভেজাল ওষুধের কারণে বা এই নকল ওষুধের কারণে, ওষুধ খাওয়ার কারণে মারা যায়। কিন্তু এইটুকু অন্তত বলতে পারবো যে আপনারা সকলেই দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় যে ভেজাল ওষুধ বা নকল ওষুধ সেবন করার ফলে বিভিন্ন রোগী কিন্তু মারা যায়। কিছুদিন আগেও আমরা দেখেছি যে ভুল নকল না পাওয়া ওষুধ সিরাপের কারণে এক বাচ্চা মারা গেছে। এরকম কিন্তু অহরহ নিউজ আমরা সংবাদ মাধ্যম থেকে দেখে থাকি। আমি আজকে আপনাদের কোনো পরিসংখ্যান দেখাবো না, কোনো স্ট্যাটিস্টিক দেখাবো না। আমি আজকে আপনাদেরকে সমসাময়িক বাস্তবিক কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন, তারা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে এই মেডিসিন লাইনেই কিন্তু যুক্ত আছি। বিগত 8 বছর যাবত আমি এই ওষুধের উপরেই আমার যে পেশা, ওষুধের উপরে আমি কাজ করতেছি। আমি দীর্ঘদিন ফার্মেসিতে থেকে আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব এবং এইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে ভেজাল ঔষধ কেন এবং কি কারণে মার্কেটে আসে এবং এর জন্য মূলত দায়ী কারা, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা আমাদের সচরাচর লাইফে, যেমন বাজারে বা ওষুধের দোকানে বা কোনো ফার্মেসিতে যখন ওষুধ কিনতে যাই, সবসময় একটা জিনিস আমরা দেখি যে সাধারণ গ্রামের কথা আমি বলতেছি, আমার যে দোহার উপজেলা, এই উপজেলার কথা আমি বলি, আপনি যেখানেই যাবেন, বাজারগুলোর কথা বলতেছি, মেঘুলা বাজার, হলের বাজার, জয়পাড়া বাজার বা ফুলতলা, এরকম বড় বড় যে বাজারগুলো আছে, সেইখানে আপনি দেখবেন যে এমআরপি থেকে 10% ডিসকাউন্টে ওষুধ বিক্রি করা হয়। এখন 10% যদি একটা ওষুধে আপনার ডিসকাউন্ট করে দেওয়া হয় 10% এমআরপি থেকে, তাহলে সেখান থেকে দোকানদার কিভাবে লাভ করে এবং সেই যে কোম্পানি ওষুধটা বানায় তারা কিভাবে লাভ করে, সে বিষয়টা একটু দেখার দরকার। সাধারণত টপ 10 যে কোম্পানিগুলো আছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এরিস্টো ফার্মা, ওয়াপসনিন ফার্মা, এইগুলোর মতো যারা টপ 10 ফার্মাসিউটিক্যালস আছে, তারা মূলত 13 থেকে 15% ডিসকাউন্ট দোকানদারকে দেয়। ওষুধ কোম্পানি 13 থেকে 15% ডিসকাউন্ট, ক্ষেত্র বিশেষে 16-17% চলে যায়, কিন্তু ম্যাক্সিমাম যেটা এভারেজ ধরা হয় 13 থেকে 15%ই ডিসকাউন্ট থাকে। এই ডিসকাউন্টটা দেওয়া হয় দোকানদারকে এমআরপি থেকে। এখন দোকানদার যদি এই 15% ডিসকাউন্ট নিয়ে 10% কাস্টমারকে দিয়ে দেয়, সাধারণ খুচরা যে ভোক্তারা আছে আমাদের মতো, তাদেরকে দিয়ে দেয়, তাহলে সেই দোকানদারের লাভ থাকে হচ্ছে শুধুমাত্র 5%। এই 5% দিয়ে আসলে একজন দোকানদার, আমি নিজে যেহেতু এই পেশার সাথে নিয়োজিত, সেই হিসেবে আমি বলতে পারি 5% দিয়ে কখনোই কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ফার্মেসির কোনো ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। এইখানে আসে মূলত ভেজাল ওষুধ বা নকল ওষুধের যে প্রবেশটা, এখান থেকেই আসে। আপনি এমন কোন দোকান খুঁজে পাবেন না দোহার থানার মধ্যে যেই দোকানে ভেজাল ওষুধ, নকল ওষুধ কিংবা নিষিদ্ধ কোম্পানির ওষুধ নাই। মূলত মিটফোর্ডে হচ্ছে আপনার পাইকারি একটা ওষুধের মার্কেট আছে, যেখান থেকে পাইকারিতে কেনা যায়। এইখানের অনেক, এখন বিস্তারিত বলতে গেলে ব্যবসার গোমর আসলে বের হয়ে যাবে, এটা অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হবে। তো ব্যবসার স্বার্থে আমি বিস্তারিত বলবো না। সেই মার্কেটের কথা যদি বলি, মিটফোর্ড মার্কেটে আপনার কোম্পানির থেকেও কম মূল্যে ওষুধ কেনা সম্ভব। কিভাবে সম্ভব, এইটার আসলে আমার মনে হয় না মানে এই বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা প্রয়োজন আছে। বাস্তবিক অর্থেই বোঝা যায় এখানে কিভাবে আসলে এই ভেজাল ওষুধ আর নকল ওষুধটার যেই প্রবেশ, সেটা এখান থেকেই আসে। এখন আমার ধরেন, সাপোজ আমার হচ্ছে ঠান্ডা লেগেছে বা জ্বর এসেছে, এখন
আমি যদি কোনো ওষুধ কিনতে যাই, সেখানে কোনো ফার্মেসিতে গেলাম, সেখান থেকে আমাকে ওষুধ দেওয়া হলো ঠান্ডার জন্য, সেই ওষুধে তারা 10% আমাকে ডিসকাউন্ট দিল। আমি তো অ্যাজ এ কনজিউমার আমার কাছে জিনিসটা ভালোই লাগবে যে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আমাকে একটা সম্মান করা হয়েছে। কিন্তু আসলে যে ওষুধের যে গুণাগুণটা থাকার কথা, যে গুণ ওষুধের মধ্যে থাকলে আমার রোগটা ভালো হবে, সেই গুণটা কিন্তু সেই ওষুধের মধ্যে থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে ঔষধ, যে কোনো ওষুধ এভারেজলি আপনার 25°C মধ্যে আপনার এটা স্টোর করতে হয়, কিন্তু মিটফোর্ডের যে ওষুধগুলো স্টোরেজ রাখা হয় সেখানে কিন্তু এই তাপমাত্রা বা টেম্পারেচার মেনটেন করার কোনো সুযোগ থাকে না। এরপরে আপনার ফ্রিজিং কিছু আইটেম আছে, যেগুলো কিছু আই ড্রপ আছে, কিছু ক্রিম আছে, আপনার কিছু প্রোবায়োটিক ক্যাপসুল আছে, যেগুলো হচ্ছে ফ্রিজিং করতে হয়, 2 থেকে 8°C এর মধ্যে রাখতে হয়। এই জিনিসটাও কিন্তু সচরাচর অনেক দোকানে হয় না। এখন বলতে পারেন যে এটা তো সারা বাংলাদেশে একই অবস্থা। আমি বলবো যে সারা বাংলাদেশে একই অবস্থা না। আপনি শহরগুলোতে দেখেন, বিশেষ করে ঢাকা শহর, রাজধানী শহরে দেখেন, চট্টগ্রাম শহরে দেখেন, সিলেট শহরে দেখেন, সেখানে কিন্তু দেখবেন বেশ কয়েকটি মডেল ফার্মেসি আছে। বাংলাদেশের নাম্বার ওয়ান যেই মডেল ফার্মেসি সেটা হচ্ছে লাস ফার্মার পরেও একেএস ফার্মেসি আছে, ওয়েলবিং আছে, তামান্না ফার্মেসি আছে, বেশ কিছু ফার্মেসি আছে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে। সেই শহরগুলোতে দেখবেন মডেল ফার্মেসি আছে। সেই মডেল ফার্মেসির গুণটা কি? সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত, মানে এসি দ্বারা সেই দোকানটি পরিচালিত হয়। চারপাশে থাই গ্লাস দিয়ে আটকে এসি অন করে কিন্তু ঔষধের তাপমাত্রাটা ঠিক রাখে তারা। এখন একটি প্রতিষ্ঠান যখন এত টাকা খরচ করবে ওষুধের তাপমাত্রা ঠিক রাখার জন্য, সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান কখনোই আপনার ওষুধের উপর 10% ডিসকাউন্ট দিতে পারবে না। কারণ 10% ডিসকাউন্ট দিতে গেলে সেই প্রতিষ্ঠানের লাভ তো হবেই না, উল্টো লস গুনতে হবে। এখন এই যে এতগুলো যে কথা বললাম, এর মাধ্যমে আসলে কি বোঝা যাইতেছে যে এই ভেজাল ওষুধ বা নকল ওষুধ যে আসতেছে আমাদের কাছে, এর জন্য মূল দায়ী কে? মোটা দাগে আসলে মূল দায়ী বলতে গেলে অনেকেই মূল দায়ী, কিন্তু আমরা এজ এ কনজিউমার কিন্তু এর থেকে আসলে অনেকটাই দায়ী, অনেকাংশেই আমরা কনজিউমার, ভোক্তা যারা, তারাই কিন্তু দায়ী। কারণ আমি একটি মডেল ফার্মেসি প্রতিষ্ঠা করলাম, সেখানে হচ্ছে ভালো কোম্পানির ওষুধ রাখা হলো, তাপমাত্রা মেনটেন করে রাখা হলো, ফ্রিজিং করে রাখা হলো, একজন এ গ্রেড ফার্মাসিস্ট অথবা বি গ্রেড ফার্মাসিস্ট দ্বারা কনসাল্ট করা হলো, যাতে কোনো রোগের ওষুধ বা কোনো প্রেসক্রিপশন ওষুধ ভুল না হয়, বা এই ডোজ যাতে কোনো রোগী ভুল না করে। এখন আমি এত কিছু ইনভেস্ট করে একটা ফার্মেসি দিব, সেই ফার্মেসিতে মানুষের যে সেবা দেওয়ার চেষ্টাটা থাকবে আমার, সেটা তখনই নষ্ট হয়ে যাবে যখন কোনো ভোক্তা এসে ডিসকাউন্টের ডিমান্ডটা করবেন। এখন আমরা সাধারণ জনগণ মনে করি যে ডিসকাউন্ট হচ্ছে, ওষুধের প্রতি ডিসকাউন্ট হচ্ছে, এটা ম্যান্ডেটরি দিতেই হবে। বাংলাদেশের কোনো সংবিধানে কিন্তু লেখা নেই, বা বাংলাদেশের কোথাও কোনো, বাংলাদেশ কেন, ইভেন কোনো দেশের কোথাও কোনো কাগজে কলমে লেখা নেই যে ওষুধের ডিসকাউন্ট দিতেই হবে। আমরা বাঙালিরা এটা একটা স্বভাব করে ফেলেছি, কাস্টমার আনার জন্য নিজের দিকে, বা ব্যবসা পরিধি বাড়ানোর জন্য আমরা ডিসকাউন্টের ব্যবস্থাটা করেছি ভেজাল এবং নকল ওষুধ দিয়ে, অথবা মিটফোর্ডের ওষুধ দিয়ে। মিটফোর্ডের ওষুধ কিন্তু ভেজাল না, সেই ওষুধ নকল না, ম্যাক্সিমামের কথা বলতেছি, ম্যাক্সিমাম ভেজালও না, নকলও না। তারা কি করে, তাদের স্টোর যে করে সেই স্টোরে হচ্ছে সমস্যা, তারা এই তাপমাত্রাটা মেনটেন করে স্টোর করতে পারে না, যার কারণে ওষুধের গুণাগুণ কিছুতেই ঠিক থাকে না। আর সেই ওষুধ খাইলে আপনার তো কাজ হবেই না, বরঞ্চ রোগ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন ওষুধ কিনতে যাই, আমরা কখনোই কিন্তু চেক করি না এটা কোন কোম্পানিটা ভালো কিনা, বা যে কোম্পানি লিখছে এই কোম্পানি আসলে টপ 10 এর মধ্যে আছে কিনা। আমরা খোঁজ নেই কোনটা, কোন দোকানে কম রাখে, কোন দোকানে ডিসকাউন্টটা বেশি, সেই দোকানে কিন্তু আমরা চলে যাই। জয়পাড়াতে এখনো কিছু কিছু দোকান আছে, যেটা হচ্ছে আমি নাম বলবো না, 10% থেকে 12% ডিসকাউন্টও দেয়। কিভাবে দেয় আমার বুঝে আসে না, কারণ আমি বিগত 8 বছর যাবত এই লাইনে কাজ করেছি, আমি তো বুঝি না। আমি আসলে এত কিছু করার পরেও আমি কোনোভাবেই দেখিনি যে 10% ডিসকাউন্ট দিয়ে, 12% ডিসকাউন্ট দিয়ে কিভাবে একটা প্রতিষ্ঠান চলে বা তারা লাভ করতে পারে। আমার দর্শকদের প্রতি, যারা আমার এই ভিডিও দেখতেছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ওষুধ কেনার আগে অবশ্যই আমার এই ওষুধের গুণাগুণ ঠিক মতো রাখা হয়েছে কিনা যেই দোকানে, সেই দোকানটা আমার দেখতে হবে। সেই দোকানে যদি না রাখা হয়, যত পরিচিত লোকই আমার থাক, সেই দোকান থেকে ওষুধ কেনাটা বন্ধ করে দিতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।